আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 7 বছর পর ঝিরিঝিরি বাতাসে ঝরে পড়ছে কৃষ্ণচূড়ার পাপড়িগুচ্ছ। পাপড়িতে রাঙা পথ যেন লাল গালিচা, হাওয়ায় এক অদ্ভুত সুবাস ছড়ায়। রাস্তার দুপাশে ফুটে থাকা কৃষ্ণচূড়ার শুভেচ্ছা জানাতে ব্যস্ত পথযাত্রীদের। প্রিয়া শপিং শেষে ঘর্মাক্ত শরীরে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। শপিং মলের এসির হাওয়া ছেড়ে হঠাৎ বাইরে আসতেই শরীর ঘেমে গেছে। গাড়ি নিয়ে ড্রাইভার কোথায় চলে গেছে জানা নেই। ওর মেজাজ তুঙ্গে। কল করার পর বারবার একটি কথাই বলছে, এই তো ম্যাম এসে পড়েছি, আর আসার নাম নেই। প্রিয়ার মেজাজ বিগড়ে আছে। ও আবারও শপিং মলের ভেতরে গেল। ব্যাগগুলো রেখে একটা কোকা কোলা কিনল। চিপি খুলে মুখে দিতে গিয়ে থমকে গেল। টেবিলের উপরে বোতল রেখে কয়েক ধাপ সামনে এগিয়ে গেল। আপনি রুশন ভাইয়া না? বিল পে করাতে এক ছেলে বিস্ময় নিয়ে ওর দিকে তাকালো। চোখের সানগ্লাস খুলে হাঁ করে ওকে দেখতে লাগলো। তারপর মৃদু হেসে বলল, তুমি প্রিয়া? প্রিয়া ওর প্রশ্নে কনফার্ম হলো। প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, হ্যাঁ আমি প্রিয়া। কেমন আছেন? দিনকাল কেমন চলছে? রোশান ডেস্কের সাথে হেলান দিয়ে বলল, চলছে বিন্দাস। আপনি তো সবসময় বিন্দাসই ছিলেন। রোশান আলতো হাসল। বিল মিটিয়ে ওরা সামনের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে প্রিয়া বলল, আজও মনে পড়ে সেই দিনগুলো। কত সুন্দর ছিল। আপনাদের গ্যাংটা পড়াশোনার পাশাপাশি হাসি আনন্দে মেতে থাকতো। কত মজা করতেন আপনারা। তারপর এক একজন এক এক দিকে। আর পাপুর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়। তাই? কেমন আছো? কি করে আজকাল? প্রিয়া ওনার প্রশ্নে বেশ অবাক হলো। রোশানের দিকে তাকালো। ওর মুখে আগের মতোই হাসি, তবে এই হাসির মধ্যে কিছু একটা আছে। প্রিয়া সামান্য থেমে বলল, আপনার সাথে যোগাযোগ নেই? রোশান আবারও হাসল, দূরে তাকালো। দুহাত পকেটে গুজে স্বাভাবিক স্বরেই বলল, এইচএসসির পর সব বদলে গেছে। দর্শন, ইউএসএ, তামিম আর রাতুল বুয়েটে, আর আমি আমার স্বপ্নের ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি সাবজেক্ট। বাট অর্পা দুর্ভাগ্যবশত মেডিকেল পাবলিক ভার্সিটি কোথাও চান্স পেল না। অনেকভাবে চেষ্টা করেও লাভ হলো না। ভেঙে পড়েছিল মেয়েটা। বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের স্বপ্ন ছিল তাদের মেয়ে ডাক্তারি পড়বে, কিন্তু ওর কোথাও চান্স হয়নি। প্রাইভেট ভার্সিটিতে পড়া ছাড়া উপায় নেই, অথবা 1 বছর গ্যাপ দিতে হবে। ও গ্যাপ দিতে রাজি হলো। আর এরই মধ্যে ওর বাবা ঠিক করে ফেললো মেয়েকে বিদেশে ডাক্তারি পড়াবে। চলে গেল সিঙ্গাপুর। 1 বছর ভালোই চলছিল, তারপর দুজনের মধ্যে বনাবনি হচ্ছিল না। এভাবে চলার চেয়ে ব্রেকআপ করাই বেটার, এতে দুজনেরই সম্মতি ছিল। প্রিয়া সব শুনে নীরব। অর্পার সাথে ওর কথা হয় প্রায় শেষ মাসখানেক আগে কথা হয়েছে, কিন্তু এত বছরেও জানতে পারিনি এই সত্যিটা। প্রিয়ার অনেক খারাপ লাগছে। মনে হচ্ছে ভালোবাসা জিনিসটাই স্থায়ী নয়। নয়তো অর্ষা ওর মতো মেয়ে যে কিনা দর্শনকে এত ভালোবাসতো, তাদের জুটিটা ভেঙে গেল। রোশান আর অর্পার জুটিটা সবার পছন্দের ছিল, সেটাও নাকি নেই। প্রিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। রোশান পরিস্থিতি পাল্টাতে বলল, তুমি কি করছো আজকাল? প্রিয়া মৃদু হেসে বলল, আমি প্রাইভেট ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। স্যালারি ভালোই ভালোই কাটছে দিনকাল। তবে বিয়ে নিয়ে প্রচুর প্যারা খাচ্ছি। প্যারার কি আছে? বিয়ে করে নাও, বয়স তো কম হয়নি। মাত্র 24। যেভাবে বলছেন যেন 40। তুমি যেভাবে বলছো যেন নাবালিক। বাল্যবিবাহ দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। প্রিয়া হেসে দিল। রোশান সেই আগের মতোই আছে, হাস্যরসিক। মাত্র জব করছি, কিছুদিন যাক, লাইফটা এনজয় করি, তারপর বিয়ে করে নেব। করতে তো হবেই, তাই না? প্রিয়া এতক্ষণ ধরে এই প্রশ্নের অপেক্ষাই করেছে। রোশান শেষ অবধি তাহলে জিজ্ঞেস করলো ওর কথা। জানি না, এইচএসসির শেষে একদিন একটা নাম্বার থেকে কল করেছিল। মাত্র 4 মিনিট 23 সেকেন্ড কথা হয়েছে ওর সাথে। এর মধ্যে একটা প্রশ্ন করতে পারিনি। ও সুযোগ দেয়নি আমাকে, শুধু নিজেই বলে গেছে। ওর কণ্ঠে হতাশা আর নিঃশ্বাসের দীর্ঘশ্বাস শুনেছিলাম সেই দিন। বলেছিল জীবনটা শূন্য হয়ে গেছে, একদম শূন্য। পূর্ণতার খোঁজে দেশ ছাড়ছে। যদি কখনো পূর্ণ হতে পারে তবে ফিরবে। আমি যেন সবসময় ভালো থাকি, নিজের যত্ন নেই আর ঠিকমতো পড়াশোনা করি।
বাবা মায়ের সাথে বেয়াদবি না করি, একদিন এসে চমকে দেবে, এইটুকু বলেই কল কেটে দেয়। আমি ওই নাম্বারে অনেকবার ট্রাই করি, কিন্তু আর ওপেন পাইনি। এত বছর কেটে গেল, চমকে আর দিল না। হয়তো পূর্ণতা পায়নি, শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে, কিন্তু কিসের শূন্যতা জানা নেই। রোশান সব শুনে বলল, জানো তো একটা ব্যাপার ভাবি, অর্ষা চলে গিয়ে ভালোই করেছে। বিচ্ছেদ সবসময় যন্ত্রণাদায়ক হয়ে ওঠে না। মাঝে মধ্যে বিচ্ছেদ আমাদেরকে আমাদের জীবনের মানে বুঝিয়ে দেয়, এনে দেয় চূড়ান্ত সফলতা। অর্ষা যখন দর্শনের জীবনে ছিল, দর্শন তখন ওর জীবন থেকে, লক্ষ্য থেকে ছুটে গিয়েছিল। অর্ষা যখন চলে গেল, ওর জীবনের ছন্দ ফিরে এলো। এখনও ইউএসএ থাকে, ভালো মার্ক নিয়ে ডাক্তারি পাশ করেছে, স্বপ্ন ছুঁয়েছে, সফলতা অর্জন করেছে। কিছুদিন পরেই দেশে ফিরবে, ডাক্তারি করবে, ভালো নাম করবে। নিজের বান্ধবীর সম্পর্কে কটু কথা শুনে ভালো না লাগলেও কিছুই করার নেই। অর্ষা সবাইকে ধোঁকা দিয়েছে, সবাইকে হার্ট করেছে। দর্শন দেশে ফিরবে, কিছুদিন পরে অর্পাও ফিরবে। হয়তো তখন আবারও অর্পা আর রুশান এক হবে, হয়তো সৃষ্টিকর্তা ওদের আর একটা সুযোগ দিবে। কিন্তু দর্শন আর অর্ষা, ভাবতেই প্রিয়ার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ছাড়ল। কুমিল্লা শহর থেকে গ্রামের দিকে একটা কালো গাড়ি এগিয়ে যাচ্ছে। কৃষ্ণচূড়ায় পুরো শহর ঢাকা। কৃষ্ণচূড়ায় ছড়িয়ে আছে বলেই পৃথিবী এত সুন্দর। গ্রামের পথে সবচেয়ে বেশি কৃষ্ণচূড়া গাছ রাজত্ব করছে। গাড়ির কাঁচ খুলে হাত বের করে দিল একটা মেয়ে। উন্মাদ হাওয়া ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বাতাসের তীব্রতায় তার চুলগুলো উড়ছে, তার ঠোঁট নড়ছে। কৃষ্ণচূড়া আমার ভীষণ প্রিয়, কারণ এই রঙে আমি তোমাকে খুঁজে পাই। এক গুচ্ছ কৃষ্ণচূড়ায় রাঙিয়ে দিও আমার মন, কথা দিচ্ছি ফিরিয়ে দিব না তোমায়। গাড়ি থেকে নামতে ইচ্ছে করছে, কিন্তু নামার উপায় নেই। ধান ক্ষেতের সামনে গিয়ে গাড়িটা থামলো। কালো রঙের জামা পরে একটা মেয়ে গাড়ি থেকে নামলো। সামনে বিস্তৃত ধান ক্ষেত, ডান পাশে একটা পুকুর, পেছনের দিকে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি। অর্ষা ধান ক্ষেতের আল ধরে হাঁটছে, ছুঁয়ে দেখছে শীষগুলো। এখানেও হাওয়ার উন্মাদনা চলছে, এলোমেলো করে দিচ্ছে চুলগুলো। অর্ষা ওড়না উড়িয়ে হাঁটছে, ওর ঠোঁটের কোণে তৃপ্তি। 6 বছর পর আজ দেশে ফিরেছে। দেশে ফিরে প্রথমে নিজের গ্রাম দেখতে এসেছে। দাদা বাড়িতে যাবে, সেখানে এক পরিবার বসবাস করে। বাড়ি ফাঁকা না দেখে দেখভালের জন্য একটা পরিবারকে থাকতে দিয়েছে। দাদা বাড়ির সামনের বড় পুকুর, পুকুর ঘেঁষে সরু রাস্তার সুপারি গাছ। দেখার জন্য চোখ দুটো অগ্রিম হয়ে আছে। দাদা বাড়ি থেকে আজই ঢাকায় ফিরবে। অর্ষা কুমিল্লা থেকে ঢাকা ফিরেছে। ওর গাড়ি এখন ওর পুরনো কলেজের সামনে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কত স্মৃতি এই কলেজ আর বৃষ্টিকে ঘিরে। কলেজ বলতে প্রাণ ছিল। সাদা ড্রেস পরে কতগুলো ছেলে দল বেঁধে বৃষ্টিতে হই হই করছে। কতগুলো মেয়ে ছাতা নিয়েও বৃষ্টিতে ভিজছে। অর্ষার মনে পড়ল সেই সব দিনের কথা, দর্শনের সাথে বৃষ্টিতে ভেজা সেই দিন। অর্ষা চোখ বন্ধ করল, জানালার কাঁচ খুলে বাইরে হাত বাড়ালো। বৃষ্টির ছোঁয়ায় চমকে ওঠে, শরীরে কেমন একটা শিহরণ বয়ে যায়। অর্ষা হাত ভেতরে ঢুকিয়ে জানালা বন্ধ করে দিয়ে চুপ করে বসে রইল। প্রিয়া কলিং বেলের শব্দে বিরক্তি নিয়ে দরজা খুলে শকড। বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ভরাট মুখমণ্ডল, লম্বা পাতলা ফর্সা শরীর, খুব পরিচিত সেই মুখখানা। প্রিয়া নিজেকে সামলাতে পারছে না, দরজা শক্ত করে ধরল। চোখ বেয়ে পানি পড়ছে, মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হয়ে এলো, অর্ষা। অর্ষা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে সোফায় বসে রইল। প্রিয়া অবাক হয়ে ওকে দেখতে লাগলো। কত স্ট্রং মেয়েটা, ওর জীবনে এত কিছু হয়ে গেছে অথচ কেউ জানে না, কাউকে জানায়নি। এতক্ষণ ধরে অর্ষা নিজের জীবনের ঘটনা বলছিল প্রিয়াকে। অ্যাক্সিডেন্টের পর ওর জীবনটা কিভাবে পাল্টে যায় তার নিখুঁত বর্ণনা দিচ্ছিল। সব শুনে প্রিয়া বাকরুদ্ধ, কি বলবে বুঝতে পারছে না। অর্ষা স্বাভাবিকভাবে বসে আছে। প্রিয়া ওর চোখের দিকে তাকালো। যখন মুখ দেখে কারো ভেতরে কি চলছে বোঝা না যায়, তখন তার চোখের দিকে তাকাতে হয়। চোখ সব কিছু বলে দেয়, যদি তা বোঝার ক্ষমতা থাকে। অর্ষার ব্যথিত চোখ ভেতরের ব্যথা জানান দিচ্ছে। প্রিয়া ভালো করে অর্ষাকে দেখল। দেহ লম্বা পাতলা শরীর, মেয়েটা মনে হচ্ছে আগের মতোই আছে। মুখশ্রী হালকা বদলেছে, ম্যাচিউরিটি এসেছে মুখে। ছোট চুলগুলো বড় হয়েছে, তবে কালো কেশি কন্যা নয়, লালচে চুল। মেকআপ আর ড্রেস আপ সেন্স চেঞ্জ হয়েছে। পায়ে হাই হিল, পায়ের উপর পা তুলে বসে আছে। কিন্তু তোকে তো সবাই ভুল বুঝেছিল,
এখনো হয়তো ভেবে বসে আছে। অর্ষা প্রিয়ার দিকে চেয়ে মৃদু হাসল। তাতে আমার কিছু আসে যায় না। কারোর ভাবনা আমাকে খুশি দেবে না। যদি দিত তবে কেয়ার করতাম। আমাকে ভালো রাখবে আমার চিন্তা ভাবনা, আমার কাজ, আর আমি ভালো থাকতে চাই। ওর বাবুর সাথে মাঝে মধ্যে কথা হয়। কিছুদিন আগে শপে রুশান ভাইয়ের সাথে দেখা হয়। জানিস, উনি আগের মতোই আছে, হাস্যোজ্জ্বল সেই মুখ, সেই কথা বলার ভঙ্গি। তবে শুনে খারাপ লাগলো যে ওর বাবু আর রুশান ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে। কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। তোর একা লাগে না? প্রিয়া উত্তরের আশায় ওর দিকে অতি আগ্রহের সাথে চেয়ে রইল। অর্ষা প্রিয়ার আগ্রহ বুঝতে পারল, মৃদু হেসে উত্তর দিল। যখন তুই একাকিত্বকে উপভোগ্য করে তুলতে পারবি, নিজের আয়ত্তে আনতে পারবি, তখন তোর কাছে একাকিত্বের চেয়ে মধুর আর কিছুই লাগবে না। প্রিয়া অবাক হয়ে ওকে দেখছে। এই মেয়েটা ছোটোখাটো ব্যাপারে কেঁদে কেটে ভাসাতো, সে এখন কত শক্তপোক্ত কথা বলে, কতটা বদলে গেছে। ওর সাথে প্রাণ খুলে কথা বলতে পারছে না প্রিয়া। কেমন সংকোচ লাগছে, মনে হচ্ছে এ যেন অন্য কেউ। দর্শন ভাইয়াকে মনে পড়ে না? অর্ষা একটু থমকে গেল, প্রিয়ার চোখের দিকে তাকালো, তারপর বলল। এই 7 বছরে কত কিছু হয়েছে, সব কি মনে রেখেছি? কতজন লাইফে এসছে, কতজন গিয়েছে, কজনকে মনে পড়বে? এর উত্তরে কি বলা উচিত জানা নেই প্রিয়ার, তাই অর্ষাকে আর কোনো প্রশ্ন করল না। অর্ষার কাছে সব প্রশ্নের উত্তর আছে, তবে সেগুলো প্রিয়ার কাছে স্বাভাবিক না। কেন জানি মনে হচ্ছে অর্ষা প্রশ্নের উত্তর দিচ্ছে না, বরং প্রশ্ন এড়িয়ে যাচ্ছে। অর্ষা প্রসঙ্গ পাল্টে বলল। তো কি করছিস আজকাল? একটা প্রাইভেট ফার্মে জব করছি, 3-4 মাস। অর্ষা বসা থেকে উঠতে উঠতে বলল। ও ভালো, মন দিয়ে কাজ করিস। আজ আমি আসি। প্রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। কোথায় যাবি এখন? খালামুড়ির বাসায়। সে তো সিলেটে থাকে। কিন্তু তার বাসা তো ঢাকাতেই ছিল। খালুর চাকরি সূত্রে সিলেট থাকতো। খালু এখন অবসরপ্রাপ্ত। খালাতো ভাই বোনেরা বড় হয়েছে, তারা জব করছে, এখন তারা ঢাকায় থাকেন। এখন তাদের বাসায় উঠবো। একা কোথাও থাকতে ইচ্ছে করে না। কানাডাতেও চাচা চাচির সাথে থেকেছি। কানাডা যাওয়ার আগে তাদের কাছে ছিলি নিশ্চয়, ভালো বোঝাপড়া আছে। আগে তো নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকতে পারতি না। এখন পারি, বড় হয়েছি না। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস। এতটা বড় হয়ে যাবি কল্পনাও করিনি। যাই হোক, এখন কি করার প্ল্যান? হুম, পরিচিত কয়েকটা কোম্পানি আছে, সেখানে কথা বলে দেখবো। অলরেডি কয়েক জায়গা থেকে অফার পেয়েছি। আগে দেখি কোনটা পছন্দ হয়। কাজের সাথে আপোষ করব না। পছন্দসই জায়গায় পছন্দ মতো কাজ করব। প্রিয়ার মনে পড়ল অর্ষা কোন সাবজেক্টে পড়েছে সেটাই জানে না, জানলে হেল্প করতে পারত। কোন সাবজেক্ট নিয়ে পড়েছিস অর্ষা? আমি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস। প্রিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। ইঞ্জিনিয়ারিং পড়েছিস তুই? হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রিয়া উৎফুল্ল হয়ে বলল। আজ তাহলে যাই, আবার দেখা হবে। কল করবো তোকে। নাম্বার পাবি কই? আছে তোর নাম্বার, সমস্যা নেই। অর্ষা ওর খালার বাসায় যেতেই সবাই ওর উপর ঝাঁপিয়ে পড়ল। এত দেরি কেন হলো? ও ল্যান্ড করেছে সকালে আর এসেছে এই ভর সন্ধ্যায়। এতক্ষণ কই ছিল? এসব প্রশ্নের উত্তর দিতে দিতে অর্ষা ক্লান্ত। বড় খালার এক ছেলে এক মেয়ে, দুজনেই ওর বড়। খালাতো বোন বিবাহিত আর খালাতো ভাই জব করছে। আজ ওর আসার খবর শুনে খালাতো বোন আয়েশা ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। বাচ্চা দুটো অর্ষাকে পাগল করে ফেলেছে। অর্ষা হাঁপিয়ে গিয়ে বলল। আপু, এই ক্যাসেট দুটো কি করে সামলাও? সেটা বুঝতে হলে তোকে বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলেই হবে না, দুটো বাচ্চা পয়দা করতে হবে, তাহলে বুঝতে পারবি কি করে সামলাই। ও নো, আমার বোঝার দরকার নেই। তখনই আয়াস অফিস থেকে ফিরেছে। সোফায় বসে অর্ষাকে গল্প করতে দেখে অপলক চেয়ে আছে। হেই অর্ষা, কেমন আছো? অর্ষা আয়াসকে দেখে মৃদু হেসে উত্তর দিল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আহারে, অফিস করে কি হাল, ঘেমে নিয়ে একাকার। আয়াস অর্ষার ওড়না দিয়ে ঘাম মুছে বলল। ঘাম মোছার জন্য তুমি তো আছো না, চলে এসো, আর কিসের টেনশন? ওর খালামণি তেড়ে এলো ছেলের দিকে। তুই সবসময় এমন করিস মেয়েটার সাথে?
আসতে না আসতেই জ্বালাতে শুরু করেছিস? মাত্র তো শুরু হয়েছে আম্মু, আগে আগে দেখো হতা হে কেয়া। আয়াস দৌড়ে উপরে চলে গেল। আয়েশা হাসছে ওদের কাহিনী দেখে। অর্ষাও গাল ফুলিয়ে ফ্রেশ হতে চলে গেল। আয়েশা ফাঁক পেয়ে মাকে বলল,